There has been a nuclear accident in the Soviet Union, and the Soviets have admitted that it happened. The Soviet Union has suffered one of the worst disasters in the history of nuclear power. So Japan's nuclear power plants are becoming a major concern. Investors were assuming today that radioactive fallout is contaminating Soviet wheat. এমন এক শক্তি যা পুরো একটা শহরকে আলোয় ভরিয়ে দিতে পারে, কিন্তু একবার যদি ভুল হয় সেই শক্তি শহরকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। চেরনোবিল থেকে ফুকুশিমা আমরা দেখেছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু প্রশ্ন হলো এই পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে মানুষের কিসের এত ভয়? এগুলো কি সত্যি বিপজ্জনক? চলুন আজ আমরা জানতে চেষ্টা করি নিউক্লিয়ার এনার্জি কিভাবে কাজ করে, এটার ব্যবহার নিয়ে কেন এত বিতর্ক, আসলে কোন সত্যিটা লুকানো হচ্ছে আমাদের কাছ থেকে। সাধারণ থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও ইলেকট্রিসিটি তৈরি হয়, তবে একটা জায়গায় তফাৎ আছে। এক্ষেত্রে কয়লার পরিবর্তে থাকে ইউরেনিয়াম ধাতু। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে থাকে বিশাল বড় বড় নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এর ভেতরেই বিদ্যুৎ তৈরির পুরো প্রসেসটা ঘটে। এই রিঅ্যাক্টরের ভেতরে কন্ট্রোলড চেন রিঅ্যাকশনের মাধ্যমে ইউরেনিয়ামের ছোট ছোট কণা যখন ভেঙে ফেলা হয় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাপে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে থাকা জল গরম হয় এবং বাষ্প তৈরি করে। সেই বাষ্প টারবাইন ঘোরায় আর টারবাইন তৈরি করে বিদ্যুৎ। এই প্রক্রিয়াতে বিদ্যুৎ তৈরি হয় খুব এফিশিয়েন্টলি, ধোঁয়া নেই, পলিউশন নেই, তাই অনেকে বলছেন এটা ফিউচার অফ এনার্জি প্রোডাকশন। কিন্তু এই ব্যাপারটা যে কোনো সময় ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। ধরুন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে বা টেকনিক্যাল যদি কোনো ভুল হয়, যেমন ধরুন ইউরেনিয়াম ধাতু যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত গরম হয়ে যায়, বা যদি কুলিং সিস্টেম নষ্ট হয়ে যায়, বা যদি লিকেজ হয়, তাহলেই হতে পারে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। আর এই ধরনের বিস্ফোরণ শুধু বিল্ডিং ধ্বংস করবে বা মানুষ মারবে এমনটা নয়, এটা বাতাস, মাটি, জল সব কিছুকে বিষিয়ে দেবে এবং এর চেয়ে প্রভাব তা থাকতে পারে কয়েকশো বছর ধরে। 1986-এর চেরনোবিল দুর্ঘটনা ছিল তার এক জ্বলন্ত প্রমাণ। একটা সাধারণ টেস্ট হয়ে ওঠে ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ। একটা ডিফেক্টেড নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্লাস্ট হয়, তৎক্ষণাৎ প্রায় 40 জন মানুষ মারা যায় এবং পরে রেডিয়েশনের কারণে প্রায় 4000 মানুষ অসুস্থ হয়ে মারা যায়। প্রায় 30 কিলোমিটার জায়গা জুড়ে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যার কারণে প্রায় 2 লাখ মানুষকে চিরদিনের জন্য তাদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। 50 passengers arrived in Vienna today. They were met not by friends and relatives, but by officials with Geiger counters. They are the first evacuees. গভর্নমেন্ট এই জায়গাটিকে এক্সক্লুশন জোন করে রেখেছে। লিগ্যালি মানুষের বসবাস এখানে নিষিদ্ধ। আবার 2011-তে জাপানের ফুকুশিমা নামের একটি জায়গায় একটা সুনামি হয় এবং নিউক্লিয়ার প্ল্যান্টে হিট করে। তখন রিঅ্যাক্টরের কুলিং সিস্টেম পুরোপুরি ফেল করে এবং রিঅ্যাক্টর গলে যায় আর রেডিও অ্যাক্টিভ জল ছড়িয়ে পড়ে সমুদ্রে। ফলাফল মাছ ধরা বন্ধ, হাজারো মানুষ ঘর ছাড়া এবং এলাকাটি এখনও সম্পূর্ণ নিরাপদ নয়। এখনও সেখান থেকে রেডিও অ্যাক্টিভ জল ধাপে ধাপে সমুদ্রে ফেলা হচ্ছে। হয়তো এইসব কারণেই এই প্ল্যান্টগুলোকে সাইলেন্ট ডেঞ্জার বলা হয়। আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীতে প্রায় 440টির বেশি নিউক্লিয়ার প্ল্যান্ট আছে। আমাদের ভারতে 7টা জায়গায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, যেখানে টোটাল 25টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর কাজ করছে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পাওয়ার হাবগুলো হলো মহারাষ্ট্রের তারাপুর, তামিলনাড়ুর কুডনকুলম, গুজরাটের কাকরাপার আর কর্ণাটকের কায়গা। পশ্চিমবঙ্গেও এরকম একটি প্ল্যান্ট হওয়ার কথা ছিল। ইন্দো আমেরিকা নিউক্লিয়ার ডিলের সময় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা হরিপুরেও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রপোজাল দেয়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য সরকার এই প্রজেক্টের পরিকল্পনা ও জমি কেনার জন্য প্রাথমিক অনুমতিও দেয়।
কিন্তু এই প্রকল্পের বিরোধিতা শুরু হয়। বিরোধী রাজনৈতিক দল, পরিবেশবিদ, কৃষক ও নানা আন্দোলনকারীর গোষ্ঠী এতে আপত্তি জানায়। তাদের আশঙ্কা ছিল এটি হলে এলাকার কৃষিকাজ, মাছ চাষ এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। All these nuclear power plants all over the country and we dump the coolant water into the sea, our sea will become barren. হরিপুরে যদি পরমাণু চুল্লি হয়, সেই কুলান্ট ওয়াটার, চুল্লি ঠান্ডা করার জল শেষ অবধি পড়বে গিয়ে সমুদ্রে। তেজস্ক্রিয় এবং উত্তপ্ত জল সমুদ্রে পড়ে, সমুদ্র সেই জলের সেই অঞ্চলটুকু সঙ্গে সঙ্গে হারাবে তার মৎস্য সম্পদ, সম্পূর্ণ এলাকাকে তেজস্ক্রিয় করে তোলে। ফলে সেই মাছের মধ্যে সেই তেজস্ক্রিয়তা যাবে, আপনি বুঝতেও পারবেন না যে মাছটা খাচ্ছেন সেই মাছটার মধ্যে কতখানি তেজস্ক্রিয়তা আছে। কখনো শক্তি সমস্যার সমাধান কখনোই পরমাণু বিদ্যুৎ হতে পারে না। আন্দোলনের রেসটাকে একটু বাড়াতে হবে, যন্তর মন্তরে আমাদের ডেপুটেশনের আন্দোলন সংগঠিত করতে হবে, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ইউনিয়নকে সে দায়িত্ব নিতে হবে। 2009 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাশিয়া সফরে গেলে এই প্রকল্প নতুন করে গুরুত্ব পায়। ভারত ও রাশিয়ার মধ্যে বেসামরিক পারমাণবিক চুক্তিও হয়। সেই অনুযায়ী রাশিয়া ভারতে 20টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাঠাতে রাজি হয়, কিন্তু ফের এই সিদ্ধান্তর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ওঠে। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, এই প্রকল্প বাতিল করে দেয়। তবে 2018 সালে আবার একবার এই প্রকল্প সামনে আসে, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো অফিসিয়াল রিপোর্ট বেরোয়নি বা জানা যায়নি। এবার আসি নিউক্লিয়ার ওয়েস্টের কথায়, অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে যে আবর্জনাটা বেরোচ্ছে। সারা পৃথিবীতে এই 440টি যে প্লান্টগুলো রয়েছে, এর থেকে প্রায় প্রতি বছর 12,000 টন নিউক্লিয়ার ওয়েস্ট বা বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই বর্জ্য পদার্থগুলো আমরা রাখছি কোথায়? আমরা সাধারণত এগুলোকে মাটির নিচে পুঁতে ফেলছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কি আদৌ নিরাপদ? একজন কৃষক যিনি বিষাক্ত মাটিতে আর ফসল ফলাতে পারছেন না, একটা শিশু যার জন্মই হয়েছে বিকলাঙ্গতা নিয়ে, একটা পরিবার যারা নিজেদের বাড়িতে আর কোনোদিন ফিরতে পারবে না, তাদের কাছে নিউক্লিয়ার এনার্জি আশীর্বাদ নাকি অভিশাপ? সব দেখে শুনে ভেবেচিন্তে একটাই প্রশ্ন থাকছে, আমরা কি এই রিস্কগুলো নিতে প্রস্তুত আছি? আজ আমরা হয়তো এখনো পর্যন্ত একটা সেফ এনভায়রনমেন্টে আছি, কিন্তু ভবিষ্যতেও থাকতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তাহলে আমাদের কি আরও সেফ এনার্জির দিকে যাওয়া উচিত? যেমন ধরুন সোলার বা উইন্ড এনার্জি কিংবা হাইড্রো পাওয়ার। পছন্দটা আমাদের। আমরা নিজেদের সন্তানদের একটা নিরাপদ ফিউচার দেব নাকি রিস্কি? আপনার কি মনে হয়?